আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে বলেছে জেলেনস্কি। জানিয়ে দেব ইসরায়েলের গণমাধ্যমগুলোতে গাজা যুদ্ধ নিয়ে সমালোচনা বাড়ছে, ইসরায়েলের কোনো বৈধতা নেই। এছাড়া রয়েছে ইরানের হুঙ্কার, ভয়ে মধ্যপ্রাচ্য থেকে অনেক দূতাবাস বন্ধ করল ইসরায়েল। জানিয়ে দেব ভারতের হুমকির জবাবে যেই হুঁশিয়ারি দিল পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ মেরুতে রেকর্ড তাপমাত্রা, বিপর্যয়ের শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে বলেছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া তার দেশের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে গেলে তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ভান্ডার অচিরেই ফুরিয়ে যাবে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং ছোট বড় শহরগুলো লক্ষ্য করে রুশ সেনাবাহিনী যখন ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, তখন জেলেনস্কি তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্দশার কথা তুলে ধরলেন। তিনি এই সতর্কবার্তার মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের কাছে সমরাস্ত্র সরবরাহ বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, রাশিয়া গত কয়েক মাস ধরে যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, এভাবে যদি প্রতিদিন চালিয়ে যায় তাহলে আমাদের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে। আমাদের সহযোগীরা এই কথা জানে। জেলেনস্কি তার দেশে জরুরি ভিত্তিতে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রয়োজনের বলে দাবি করেন। তিনি বলেন, রাশিয়ার ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে প্যাট্রিয়টের বিকল্প নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট এই ধরনের 25টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার জন্য পশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েলের গণমাধ্যমগুলোতে গাজা যুদ্ধ নিয়ে সমালোচনা বাড়ছে। ইসরায়েলের কোনো বৈধতা নেই। 180 দিনেরও বেশি সময় অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বর্বর আগ্রাসনের ক্ষয়ক্ষতি যখন অব্যাহত রয়েছে, তখন হিব্রু মিডিয়ার ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার কর্মকর্তা নিয়ে আলোচনা সমালোচনা দিন দিন বেড়েই চলেছে। ইহুদিবাদী ইংরেজি পত্রিকা এক প্রতিবেদনে লিখেছেন, গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ শুরুর 6 মাস অতিবাহিত হয়েছে এবং অক্টোবরের 7 তারিখ থেকে ইসরায়েলের পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এই প্রতিবেদনে আরো জোর দিয়ে বলা হয়েছে, আমাদের অবশ্যই যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং হামাসের কাছে আটকে থাকা আমাদের বন্দীদের ফিরিয়ে আনতে হবে। হারেজ্য পত্রিকা আরো বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বরখাস্ত করা উচিত। ইহুদিবাদী গণমাধ্যমটি আরো জোর দিয়ে বলেছে, হামলার বছর পার হয়েছে, এখন সেখানে হামলা অব্যাহত রয়েছে, কিন্তু গাজায় পূর্ব ঘোষিত লক্ষ্যগুলো অর্জিত হয়নি। আর এই 6 মাসে কোনো বন্দী তার বাড়িতে ফিরে আসেনি এবং হামাসও পরাজিত হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, 1500 জন নিহত এবং ইসরায়েলিদের সঙ্গে কয়েক হাজার রিজার্ভ বাহিনীকে এই যুদ্ধের জন্য মূল্য দিতে হচ্ছে। ইসরায়েলকে অবশ্যই তার কর্মকর্তা পর্যালোচনা করতে হবে, কারণ পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের সম্ভাবনা খুবই কম। হিব্রু ভাষার দৈনিক পত্রিকা বলছে, ইসরায়েলি মন্ত্রিসভার ব্যর্থতা কেবল গাজাতেই নয়, উত্তর ফ্রন্টে পরিস্থিতি সমাধানের জন্য এবং উত্তরে ইসরায়েলিদের ফিরে আসার জন্য হিজবুল্লাহকে পিছনে ঠেলে দেওয়ার কোনো দিগন্ত নেই। এবং এই পত্রিকাটি আবার জোর দিয়ে বলেছে যে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোর পরিস্থিতি গত কয়েক বছরে 7 অক্টোবর থেকে প্রতিটি দিক থেকে আরো অবনতি ঘটেছে। আমরা ইসরায়েলের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা, সামাজিক ও রাজনৈতিক পতন প্রত্যক্ষ করছি। গত 6 মাস যুদ্ধের পর ইসরায়েল তার সমস্ত বৈধতা হারিয়েছে এবং আগের চেয়ে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া বিপজ্জনকভাবে কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আইনি পদক্ষেপের সম্মুখীন হতে হচ্ছে। ইহুদিবাদী গণমাধ্যমটি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের কর্মকর্তা আলোচনা প্রক্রিয়া চলার মাধ্যমে সামরিক চাপ প্রয়োগকে প্রাধান্য দিয়ে আসছিল। এই অজুহাতে যে হামাসের উপর চাপ বাড়বে, এই যুদ্ধের শর্তগুলো আরো নমনীয় হয়ে উঠবে। কিন্তু এই কৌশল ব্যর্থ হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে সেনা নিহতের সংখ্যা 604-এ ছুঁয়েছে। এর আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় আটক বন্দীদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সবচেয়ে ইসরায়েলের অর্জনকে বেশি গুরুত্ব দিতে হবে। তিনি জোর দিয়ে আরো বলেছিলেন যে নেতানিয়াহু ইসরায়েলের বন্দীদের বাঁচানোর যুদ্ধ চালিয়ে যাচ্ছে না, বরং নিজেকে বাঁচাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী আরো বলেছিলেন যে এই যুদ্ধ বেনিয়ামিন নেতানিয়াহু কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবে না। সর্বশেষ
প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পাশবিক হামলায় এই পর্যন্ত 33,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং 75,000-এরও বেশি আহত হয়েছেন। 1917 সালে ব্রিটিশ উপনিবেশিকতার পরিকল্পনা এবং পৃষ্ঠপোষকতায় এবং বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিনের ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরায়েলি শাসনের সৃষ্টি হয় এবং 1948 সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে ফিলিস্তিনিদের গণহত্যার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে তাদের সব জমি দখল করে নেওয়া হয়েছে। এদিকে ইরানের হুঙ্কার ভয়ে মধ্যপ্রাচ্যে অনেক দূতাবাস বন্ধ করল ইসরায়েল। ইসরায়েলি কোনো দূতাবাস নিরাপদ নয় বলে হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, এক উপদেষ্টা। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় ইরান রেভলিউশনারি গার্ডের সিনিয়র কমান্ডার সহ অন্তত 16 জন নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রোববার 7 এপ্রিল তিনি এই হুমকি দিয়েছেন। খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাভি বলেন, হামলার জবাব কেমন হবে তা দেখার জন্য অপেক্ষা করুন। তিনি বলেন, ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অনেক দূতাবাস বন্ধ হয়ে গেছে। এদিকে ইরানের এই হুমকির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত সোমবারে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, এই হামলায় 16 জন নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শতাধিক হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী, যেগুলো ইরানের রেভলিউশনারি গার্ড অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে আসছিল বলে তাদের দাবি। এদিকে ভারতের হুমকির জবাবে যে হুঁশিয়ারি দিল পাকিস্তান। ভারতকেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টার পর পাকিস্তানে পালালের দেশটিতে ঢুকে সন্ত্রাসীদের হত্যার হুমকি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার এই মন্তব্য করেছেন তিনি। এর একদিন পর এর কঠোর প্রতিবাদ দিল পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এই মন্তব্য উত্তেজনাপূর্ণ এবং দূরদৃষ্টিহীন। এই মন্তব্যের মাধ্যমে দুই দেশের মধ্যে কেবল সংঘাতের আশঙ্কাই বাড়বে। পাকিস্তানের সর্বদা ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছে। পাকিস্তান নিজেদের প্রতিরক্ষায় যথেষ্ট শক্তিশালী, ইতিহাস সেই কথাই বলে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, এর আগে শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তাকে প্রতিহত করা হবে, এমনকি ওই ব্যক্তি পাকিস্তানে পালালেও দেশটিতে ঢুকে হত্যা করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারত কখনো কোন দেশে হামলা করে না, এমনকি কোনো দেশে হামলা করার অভিপ্রায়ও ভারতের নেই। ভারত কেবল ওই এলাকার দখলের চেষ্টা করছে না। ভারতের শান্তির পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে ছেড়ে দেওয়া হবে না। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সাল থেকে ভারতের সরকার পাকিস্তানে ঢুকে প্রায় 20 জনকে হত্যা করেছে। তবে রয়টার্সের পক্ষ থেকে ওই প্রতিবেদন সম্পর্কে জানতে চাওয়া হলে তাতে কোনো সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 2019 সালে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ির বহরে হামলার পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। হামলায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ পাওয়ার দাবি রয়েছে ভারতের। তবে এর জবাবে পাকিস্তান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ভারত। দক্ষিণ মেরুতে রেকর্ড তাপমাত্রা, বিপর্যয়ের শঙ্কা। পৃথিবীর ক্রমবর্ধমান তাপমাত্রা ভয়াবহ উদ্বেগের জন্ম দিয়েছে। পৃথিবীর অন্যতম শীতলতম অঞ্চল দক্ষিণ মেরু নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিজ্ঞানীরা। এই অঞ্চলের তাপমাত্রা নিয়ে বিস্ময়কর এক চিত্র তুলে ধরেছেন অ্যান্টার্কটিকা মালভূমির পূর্বাঞ্চলে অবস্থানরত গবেষকরা। 2022 সালের 18 মার্চ দক্ষিণ মেরুর বরফে ঢাকা পূর্ব দিকের মালভূমিতে এই ঘটনা লিপিবদ্ধ করেন তারা। সেখানে 38.5 ডিগ্রি সেন্টিগ্রেডের একটি বিশ্ব রেকর্ড তাপমাত্রা উল্লেখ করা হয়েছিল। এটি তার মৌসুমের গড় থেকে প্রায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। পৃথিবীর অন্যতম শীতলতম অঞ্চলে এই হার বাড়তে থাকলে তা বিপর্যয় ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। গবেষণাপত্রে পৃথিবীর বিজ্ঞানীরা তাপমাত্রা বাড়ার এত বড় এক লাফের কথা লিখলেন, যা এ যাবৎকালে বিশ্বের কোনো আবহাওয়া কেন্দ্রের নজরে আসেনি। তারা জানিয়েছিলেন, সেদিন অঞ্চলটিতে তাপমাত্রা মৌসুমী গড় তাপমাত্রার চেয়ে 38.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, যা একটি বিশ্ব রেকর্ড। মরু গবেষণা বিশ্বের সবচেয়ে হিমশীতল জায়গায় তাপমাত্রা এই পরিস্থিতিকে বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছিলেন না।